It's story time with Nesrin. গল্পের নাম সুন্দরবনের বাঘ। সুন্দরবনের ঘন জঙ্গল, যার অন্ধকার সবুজ পাতা আর বিশাল ম্যানগ্রোভ গাছের ফাঁক দিয়ে রোদ পড়ে। নদীর ধারে ধীরে ধীরে ঢেউ আছড়ে পড়ে, আর পাখিদের ডাকে বনময় শব্দ ওঠে। এই বনের গভীরে বাস করত একটি রাজকীয় বাঘ, যার নাম ছিল সোনাবাহার। তার গা ছিল সোনালী কালো ডোরা কাটা, যা তাকে সুন্দরবনের রাজার মতো করে তুলেছিল। সোনাবাহার ছিল খুবই বুদ্ধিমান আর চতুর। সেদিনের বেলায় বনের গভীরে লুকিয়ে থাকত, আর রাতে শিকার ধরতে বের হতো। সুন্দরবনের অন্য প্রাণীরা তাকে খুবই ভয় পেত। তবে সোনাবাহারের মন খুব দয়ালু ছিল, সে কখনো অপ্রয়োজনীয় শিকার করত না। একদিন জঙ্গলে এক নতুন আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রামের লোকেরা জঙ্গলের ধারে কাঠ কাটতে এসে দেখল তাদের কয়েকটি গরু বনের ভেতরে হারিয়ে গেছে। গ্রামের লোকেরা সন্দেহ করল হয়তো বাঘের আক্রমণে গরুগুলো মারা গেছে। তারা ভয় পেয়ে গ্রাম জুড়ে ঘোষণা দিল, বাঘ এসেছে, সবাই সাবধান। সেই সন্ধ্যায় গ্রামের মুরব্বীরা মিটিং ডাকল। সবাই মিলে সিদ্ধান্ত নিল বনের মধ্যে ঢুকে বাঘটাকে খুঁজে বের করতে হবে। তারা বাঘের জন্য ফাঁদ তৈরি করার পরিকল্পনা করল। কয়েকজন সাহসী যুবক ফাঁদ তৈরি করতে বনের ভেতরে গেল। কিন্তু তাদের একজন যুবক, যার নাম ছিল করিম, ভিন্নমত পোষণ করল। সে বলল, আমরা জানি না বাঘটা সত্যিই দোষী কিনা। আমরা তার এলাকা দখল করেছি, তাই সে হয়তো ক্ষুধার্ত ছিল। প্রথমে খুঁজে বের করা উচিত বাঘটি আসলে কোথায়, আর তারপর যদি সে বিপজ্জনক হয় তখনই ব্যবস্থা নেওয়া উচিত। করিমের কথা কেউ মানল না। তারা বাঘ ধরার ফাঁদ পেতে রেখেই চলে এলো। কয়েকদিন পরে ফাঁদের কাছে সোনাবাহার ধরা পড়ল। গ্রামবাসীরা খুশি হলো এবং বাঘটাকে খাঁচায় ভরে গ্রামের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করল। করিম জানত এটা সঠিক নয়। সে ভাবল, বনের রাজার মতো প্রাণীকে এভাবে শাস্তি দেওয়া ঠিক নয়, বিশেষত যখন তার দোষ প্রমাণিত হয়নি। করিম রাতের বেলায় একা গিয়ে সোনাবাহারের খাঁচার সামনে দাঁড়াল। বাঘটা তাকে গভীর দৃষ্টিতে দেখল। তার চোখে ভয়, ক্লান্তি আর বন্যতার মিশ্রণ ছিল। করিম ছুটে গিয়ে খাঁচার তালা খুলে দিল। সে বলল, তুমি মুক্ত, সোনাবাহার। ফিরে যাও, কিন্তু গ্রামের কাছে আর এসো না। সোনাবাহার করিমের দিকে তাকিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, যেন কিছু বলতে চাইছে। তারপর ধীরে ধীরে সে জঙ্গলের দিকে চলে গেল, অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা এসে দেখল বাঘের খাঁচা খালি। তারা ভয় পেয়ে ভাবল কেউ হয়তো তাদের বিপদে ফেলে দিয়েছে। কিন্তু এরপর থেকে সোনাবাহার আর কখনো গ্রামে ফিরে আসেনি। করিম জানত বাঘটা তার কথা রেখেছে। একদিন করিম সুন্দরবনের গভীরে একা হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে দেখল তার সামনে কয়েকটি বন্য শূকর দাঁড়িয়ে আছে। শূকরগুলো আক্রমণাত্মকভাবে তার দিকে এগিয়ে আসছিল। করিম জানত এই বিপদ থেকে পালানো কঠিন হবে। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের ভেতর থেকে সোনাবাহার বেরিয়ে এলো। বাঘটা সুর তুলে গর্জন করল, আর শূকরগুলো ভয় পেয়ে ছুটে পালিয়ে গেল। করিম তার জীবন বাঁচাতে পেরে হাঁফ ছেড়ে বাঁচল। সোনাবাহার তার দিকে তাকিয়ে চোখের ইশারায় যেন বলতে চাইছিল, আমি তোমার উপকারের প্রতিদান দিলাম। সেদিন থেকে করিম আর সোনাবাহারের বন্ধুত্ব আরো গভীর হয়ে উঠল। করিম বনের ধারে যখনই যেত, সোনাবাহার গোপনে তার পাশে এসে বসত। তারা দুজনেই জানত প্রকৃতির এই বিশাল বনজঙ্গল তাদের দুজনেরই বাড়ি, এবং প্রকৃতি সবাইকে তার নিজের জায়গা দেয়। গ্রামের লোকেরা কখনোই জান না করিম আর সোনাবাহারের এই বিশেষ বন্ধুত্বের কথা। কিন্তু করিম জানত সুন্দরবনের বাঘ শুধু এক বন্য প্রাণী নয়, বরং প্রকৃতির এক বিশেষ সত্তা, যার সঙ্গে মানুষেরও একটা গভীর সম্পর্ক আছে। বনের রাজা বাঘ আর বন্ধুত্বের গল্প। এক গভীর জঙ্গলে রাজা নামের একটি বিশাল বাঘ বাস করত।
সে ছিল জঙ্গলের অঘোষিত রাজা। বনের সব প্রাণী তাকে খুব ভয় পেত। তার হুংকারে গোটা বন কাঁপত। কিন্তু রাজা বাঘ ছিল খুবই অহংকারী। সে ভাবত তার মতো শক্তিশালী আর বুদ্ধিমান কেউ নেই। বন্ধুত্ব আর ভালোবাসার মতো আবেগ তার জন্য কোনো মানে রাখত না। একদিন বনে হাজির হলো রুমি নামের একটি ছোট্ট ময়ূর। রুমি ছিল খুবই রঙিন ও মিষ্টি স্বভাবের। তার সুন্দর নাচ আর মধুর গানের জন্য বনের সবাই তাকে খুব ভালোবাসত। কিন্তু রাজা বাঘ এসব পছন্দ করত না। সে ভাবত এই নতুন অতিথি তার জঙ্গলে এসে বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে। রাজা বাঘ রুমিকে একদিন চ্যালেঞ্জ দিল, যদি তুমি প্রমাণ করতে পার যে তুমি আমার চেয়ে বেশি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ, তবে আমি তোমাকে আমার জঙ্গল থেকে তাড়াব না। রুমি মৃদু হেসে বলল, আমি আপনার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেব, তবে এটি শক্তির নয়, জ্ঞানের প্রতিযোগিতা হবে। রুমি রাজা বাঘকে জিজ্ঞাসা করল, বনের সকল প্রাণীকে একত্রিত করে সাহায্য করতে পারলে আপনি বিজয়ী হবেন, অন্যথায় আমি বিজয়ী হব। রাজা বাঘ তার অহংকার নিয়ে প্রতিযোগিতা শুরু করল। কিন্তু বনের অন্য প্রাণীরা তাকে সাহায্য করতে রাজি হলো না, কারণ সে কখনো তাদের ভালো ব্যবহার করেনি। রুমি তার বন্ধুত্বপূর্ণ স্বভাব দিয়ে বনের সব প্রাণীদের কাছে গিয়ে তাদের সাহায্য চাইতে লাগলো। সে বলল, বন্ধুরা, আমাদের জঙ্গল সুন্দর এবং নিরাপদ রাখতে আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারি। আমি আপনাদের সাহায্য চাই যেন আমরা একটি নতুন জলাশয় তৈরি করতে পারি, যেখানে সবাই পানি খেতে পারবে। এটি আমাদের সবার উপকারে আসবে। রুমির আন্তরিক কথায় এবং মিষ্টি স্বভাব দেখে বনের প্রাণীরা তাকে সাহায্য করতে সম্মত হলো। হাতি, বানর, হরিণ এবং অন্যান্য প্রাণী মিলে রুমির পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করলো। প্রাণীদের মধ্যে কাজ ভাগ করে দেওয়া হলো। বড় হাতি তার শুঁড় দিয়ে মাটি সরিয়ে গভীর গর্ত তৈরি করলো। বানররা গাছ থেকে লতাপাতা সংগ্রহ করে গর্তের চারপাশে শক্ত কাঠামো তৈরি করলো, যাতে গর্ত ভেঙে না যায়। হরিণ এবং অন্যান্য ছোট প্রাণীরা গর্তে পানি আনার জন্য কাছাকাছি ঝর্ণা থেকে পাতা ও বাঁশের পাত্রে পানি বহন করলো। পাখিরা তাদের ডানায় করে মাটি সরানোর কাজে সাহায্য করলো। সবার একত্রিত প্রচেষ্টায় এক সপ্তাহের মধ্যে একটি বড় ও সুন্দর জলাশয় তৈরি হলো। জলাশয়টি বনের প্রাণীদের জন্য নতুন একটি আনন্দের জায়গা হয়ে উঠল। রাজা বাঘ তখন বুঝতে পারল যে একা শক্তি দিয়ে সবকিছু করা যায় না। বন্ধুত্ব এবং সহযোগিতা অনেক বড় জিনিস। সে রুমির কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল যে সে আর অহংকারী হবে না। রাজা বাঘ এরপর থেকে বনের সবাইকে ভালোবাসতে শুরু করল। প্রাণীরাও তাকে ভালোবাসতে শুরু করল। তার এই পরিবর্তন বনের সবাইকে এক নতুন শিক্ষা দিল। এই গল্পটি আমাদের শেখায় যে অহংকারের চেয়ে ভালো ব্যবহার এবং বন্ধুত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। একে অপরের প্রতি সাহায্যের মনোভাব আমাদের জীবনে শান্তি ও সুখ বয়ে আনে। শিকারী ও বাঘের গল্প। বাংলার ঘন জঙ্গলে একসময় রঘু নামের এক শিকারী বাস করত।
সে একজন নির্দয় শিকারী হিসেবে পরিচিত ছিল। তার চোখে শিকারের জন্য এক নিখুঁত দৃষ্টি ছিল, যা তাকে দক্ষ শিকারীতে পরিণত করেছিল। রঘু জীবনে বহু পশু শিকার করেছে, তবে বাঘ শিকার করা তার সবচেয়ে বড় সাফল্য বলে মনে করত। এতদিনের শিকার জীবনে কোনো বাঘ তাকে হারাতে পারেনি। কিন্তু রঘুর নজর পড়ে জঙ্গলের এক নির্দিষ্ট বাঘের ওপর, যে ছিল অন্য বাঘদের চেয়ে অনেক শক্তিশালী ও বুদ্ধিমান। এই বাঘটি বনের রাজা নামেই পরিচিত ছিল। তার দৈহিক গঠন, চাহনি আর চতুরতা তাকে আলাদা করে তুলেছিল। জঙ্গলের ছোট বড় সব প্রাণী তাকে সম্মান করত। আর এই বাঘকেই পরাস্ত করে নিজের শিকারী জীবনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাইছিল রঘু। এক সন্ধ্যায় রঘু বন্দুক নিয়ে বনের গভীরে প্রবেশ করে। সন্ধ্যার আলো কমে যাওয়ায় পুরো বনটা যেন একটা নিস্তব্ধ ভূতের রাজ্যে পরিণত হয়। রঘু বাঘটির খোঁজে জঙ্গল চড়ে বেড়াতে লাগল। সে বাঘের পায়ের ছাপ দেখতে পেল এবং পায়ের ছাপ অনুসরণ করতে করতে গভীর জঙ্গলে প্রবেশ করল। কিছুদূর যাওয়ার পর হঠাৎ ঝোপের আড়ালে একটা আলোআধারী চোখ তার দিকে তাকিয়ে থাকে। রঘু বুঝতে পারে এটাই সেই বাঘ। তবে এ বাঘের সঙ্গে তার আগে দেখা হওয়া অন্য কোনো বাঘের মতো নয়। এই বাঘের চাহনি তীক্ষ্ণ, যেন শিকারীকে মাপছে। বাঘটি বুঝতে পেরেছে রঘু তাকে মারতে এসেছে, কিন্তু সে বিন্দুমাত্র ভয় পায় না। বরং তার চোখে ঝলক থাকে সম্মানের, যেন বলছে, আমি তোমার প্রতিদ্বন্দ্বী, শিকার নয়। রঘু তখনই বুঝতে পারে এই বাঘ তার অন্যান্য শিকার থেকে সম্পূর্ণ ভিন্ন। তবে সে তত সহজে পিছু হটতে রাজি নন। রঘু শট নেয়, কিন্তু আশ্চর্যের বিষয়, বাঘটি অদৃশ্য হয়ে যায়। শুধু গুলির শব্দের প্রতিধ্বনি রয়ে যায়। এই প্রথমবার রঘুর মনে হয় তার প্রতিপক্ষ বুদ্ধিমান। বাঘটি তাকে এত সহজে আক্রমণ করতে দেবে না। পরদিন থেকে রঘু প্রতিদিন নতুন নতুন কৌশলে বাঘকে ধরার চেষ্টা করেন। কখনো খাবারের ফাঁদ পেতে, কখনো গাছের আড়ালে অপেক্ষা করে। কিন্তু প্রতিবারই বাঘটি কোনো না কোনোভাবে ফাঁদ এড়িয়ে যায়। কিছুদিন পর রঘু বুঝতে পারেন বাঘটি যেন তাকে নিয়ে খেলা করছে, তার শিকারী ক্ষমতার পরীক্ষা নিচ্ছে। একদিন রাতে শিকারের পরিকল্পনা করতে করতে রঘু শুয়ে থাকে। তখন তার মনে হয়, কেন এই বাঘটি এত বুদ্ধিমান? কেন সে অন্য প্রাণীদের মতো শিকারের ফাঁদে ধরা পড়ে না? জঙ্গলের পুরনো মানুষেরা বলতো বাঘটির মধ্যে নাকি বহু জন্মের স্মৃতি রয়ে গেছে, তাই সে অন্য বাঘের মতো নয়। এক সন্ধ্যায় বাঘটি রঘুকে চমকে দিয়ে তার খুব কাছেই চলে আসে, কিন্তু আক্রমণ করে না। যেন তাকে একটি বার্তা দিতে চায়, শিকারের চেয়ে সহাবস্থান আরো মূল্যবান। রঘু তাকে মারার চেষ্টা করেন না, বরং এক মুহূর্তের জন্য তাদের মধ্যে একটি দৃষ্টির বিনিময় হয়। সেদিন রঘু প্রথমবার বুঝতে পারে প্রকৃতির মাঝে প্রাণীদের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। সে বাঘটির প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ অনুভব করল। এই অভিজ্ঞতা রঘুকে নতুন করে চিন্তায় ফেলেছিল। সে অনেকটা উপলব্ধি করল, শিকারের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের বদলে
প্রকৃতির সৌন্দর্য ও বন্যপ্রাণীদের বেঁচে থাকার স্বাধীনতাকে শ্রদ্ধা করা আরও গুরুত্বপূর্ণ। রঘু জঙ্গলে আর শিকার না করার প্রতিজ্ঞা করল এবং বনের পাশে একটি ছোট কুঁড়ে ঘর বানিয়ে সেখানে বসবাস শুরু করল। সে জঙ্গলের প্রাণীদের সুরক্ষার জন্য নিজের শক্তি ব্যবহার করতে শুরু করল। সেই বাঘটি মাঝে মধ্যেই তার কুঁড়ে ঘরের আশপাশে এসে উপস্থিত হতো, যেন বোঝাতে চাইতো, বন্ধু, তুমি ভালো করেছ। রঘু এবং সেই বাঘের এই সম্পর্ক একটি নিঃশব্দ বন্ধনে পরিণত হয়েছিল, যা শুধুই প্রকৃতির সুর ও দৃষ্টির মাধ্যমে প্রকাশ পেত। জঙ্গলে এখন আর বন্দুকের গর্জন শোনা যেত না, বরং শোনা যেত পাখির কলতান আর প্রকৃতির মধুর সুর। এভাবেই রঘুর জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়, যেখানে সে আর শিকারী নন, বরং প্রকৃতির এক সেবক।